আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। ছাত্র সমাজ যে ভূমিকা পালন করে যাচ্ছে গণ অভ্যুত্থানের আগে থেকে এবং পরবর্তী সময়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় তাদের যে ভূমিকা পালন করছে, রাজপথে তারা ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে নানান জায়গায় তাদের বিভিন্ন ভূমিকা আমরা দেখছি। কিন্তু এই ভূমিকা আমরা তাদের কাছ থেকে আরও কতদূর দেখতে চাইব, কতদূর তারা আমার গণমানুষের প্রত্যাশা পূরণ করবে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় রাষ্ট্র বিনির্মাণে ছাত্র সমাজের ভূমিকা। এ বিষয়ে আলোচনার জন্য একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইসমাইল সম্রাট এবং একই সাথে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আমি ইসমাইল সম্রাট আপনাকে দিয়ে শুরু করছি, যেহেতু আপনারা তো প্রধান ভূমিকা পালন করছেন। কি মনে হয় গত ৫ই আগস্টের পর থেকে আজকে 17 তারিখ এই যে ১.৫-২ সপ্তাহ আমি ভূমিকা বলছিলাম যে বিভিন্ন জায়গায় আপনাদের ভূমিকা, সেটি কত দূর আপনারা টেনে নিয়ে যেতে পারবেন একটা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে যে একটা ছাত্র এবং নাগরিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে শুধু রাজনৈতিকভাবে পরাজিত করে নিয়ে আমরা দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এটা আমরা মনে করি যে আমাদের অনেক বড় একটা সাফল্য, কারণ ছাত্র সমাজ অসম্ভবকে সম্ভব করছে। বিশ্বের ইতিহাসে আপনি দেখুন, এত অল্প সময়ের মধ্যে কোথাও এরকম অ্যারোগেন্ট একটা সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট মানে পুরো রাষ্ট্রযন্ত্রকে যিনি একদলীয়করণ করেছে, একদলীয়করণ করার পরে এক ব্যক্তিকরণ, অর্থাৎ শেখ হাসিনা যা বলবে সারা বাংলাদেশ তাই শুনবে। দলীয়করণও যদি থাকতো তাও একটা আমরা বলতাম যে একটা স্বৈরাচারী, কিন্তু ফ্যাসিস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে ছাত্র সমাজ যা করেছে আমি মনে করি যে বিশ্বের ইতিহাসে বাংলাদেশে এটা একটা নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। আরেকদিকে এই স্বৈরাচারী খুনি হাসিনা অল্প সময়ের মধ্যে যে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশের ইতিহাসে না শুধু বিশ্বের ইতিহাসে এরকম গণহত্যা হয় নাই। আপনি দেখেছেন যে স্বৈরাচার এরশাদের আন্দোলনের সময় 12 থেকে 15 জনকে হত্যা করা হয়েছে। তারপর আপনার এই মানে 1947 থেকে 71 পর্যন্ত আমরা যাদের নাম শুনলে আমরা এখনও ঘৃণা ভরে স্মরণ করি, শেয়াই ও বিহাইয়া, তিনার শাসনামলে কিন্তু পুলিশের গুলিতে 106 থেকে 7 জন মারা গেছে 23 বছরে। কিন্তু এই খুনি হাসিনা 1000-এর উপরে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। তো সেই ক্ষেত্রে বলবো, আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, সচেতন নাগরিক, পেশাজীবী, আইনজীবী, প্রত্যেকটা মানুষ এখন চাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে একটা গুণগত পরিবর্তন, মানে তথাকথিত পরিবর্তন না। বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হচ্ছে, ধরেন যারা সমাজে যারা ভালো তারা রাজনীতিতে আসা। আমরা তখনই রাজনীতিতে গুণগত পরিবর্তন ধরে নেব যখন ভালো মানুষ, দেশপ্রেমিকের সংখ্যা রাজনীতিতে বাড়বে। কিন্তু এই যে পেশি শক্তির রাজনীতি, অস্ত্রের জঞ্জনানি, সন্ত্রাসী, তারপর আপনার মানে রাজনীতি মানে যে দল ক্ষমতায় আসার পরে শেখ হাসিনা যা করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ যা করেছে এই দেশে গত 15 বছর, তো সেই ইতিহাসগুলো থেকে আমি মনে করি সেটা ইতিহাসে মুছে গেছে এবং নতুন করেই আগামী দিনে যা সৃষ্টি হবে নতুন করেই সৃষ্টি হবে। অর্থাৎ বাংলাদেশের পরপর 3টা জাতীয় নির্বাচন বিনা ভোটে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি সামনে এটা আর হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে, সরকার গঠন হবে 5 বছর পর পর। কিন্তু অ্যারোগেন্ট মতো মানে ফ্যাসিস্ট কায়দায় গত 15 বছরে যেভাবে দেশ চালিয়েছে সেভাবে আর সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে বলেছি যে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বিচার বিভাগ, এগুলোকে হচ্ছে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করতে হবে। বাংলাদেশে সত্যিকার অর্থে একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে। বাংলাদেশ পুলিশ মানে সরকারের না, বাংলাদেশ পুলিশ জনগণের পক্ষে কাজ করবে। পুলিশ বাহিনীকে তাদের স্বাধীনতা দিতে হবে। পুলিশের আমূল পরিবর্তনের জন্য আপনি জানেন অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছিল, পুলিশের ড্রেস আপ শুরু করা থেকে সব কিছু। তো এই যে এই জায়গাগুলোর পরিবর্তনটা আসবে এই বিপ্লবের পরে। তা আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু এই প্রথম একটা বিপ্লবিক সরকার এসেছে, অর্থাৎ তথাকথিত এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, বা বাংলাদেশে এর আগে যা আসছে। তো এই যে বিপ্লবের পরে যে সরকার আসছে সেটা হচ্ছে বিপ্লবিক সরকার। তা আমি মনে করি এই সরকারের অনেক দায়িত্ব, অনেক কাজ। তা আমরা ছাত্র সমাজ সরকারের সাথে আছি, সরকারও আন্তরিক আমাদের সাথে কাজ করবে, ছাত্র জনতার সাথে। তা আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন না আসার কোনো কারণ নেই। ছাত্র সমাজ কি ধরনের সহযোগিতা করবে বর্তমান সরকারের সঙ্গে, সেই প্রশ্ন আপনার কাছে থাকবে। আমি একটু নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসতে চাই। আপনার কি মনে হয়, যেহেতু আপনারা ওই আন্দোলনের অন্যতম শরিক, আপনারা সঠিক পথে আছেন নাকি
কোথাও কোনো বিচ্যুতি ঘটছে? না, আমরা যেটি আপনি বললেন সেটি হচ্ছে, আমি একটু প্রেক্ষাপট যদি বলি, কোটা সংস্কারের একটি যৌক্তিক আন্দোলন 2018 সালে প্রথম আমরা দেখলাম। সেটিতে যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2018 সালে একদম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। এবার ঈদের আগে যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন, পরবর্তী সেটি ভিন্ন নামে যেটি হয়েছে, সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। এবং আমি আপনাকে যে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে, আজকে দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শুধু পদ পদবি যাদের রয়েছে 32 জন এই খুনি হাসিনা সরকারের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছাত্রদলের। এবং গতকাল আমরা আসিফ নামের একজন, যেটি গণমাধ্যমে আজকে এসেছে, বেগমগঞ্জের আসিফ নামের একজন গতকাল যিনি ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেছে, এবং সেটি 5 আগস্ট তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং প্রায় আমরা দেখলাম যে 1500 অধিক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে, এবং অনেকে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছেন। এবং প্রায় 2000-এরও বেশি আমাদের নেতাকর্মীদেরকে জেলে প্রেরণ করা হয়েছে, বেশিরভাগই জেল থেকে বের হয়েছে, এবং অনেকেই এখনও জেলে রয়েছেন। সুতরাং আমি যেটি মনে করছি সেটি হচ্ছে, এবারের যে যৌক্তিক আন্দোলন ছিল এটি আসলে ছাত্র জনতার আন্দোলন ছিল। সেই আন্দোলনে এদেশের আপমার মানুষ অংশগ্রহণ করেছে, সেই দ্বারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে। আপনি আরেকটি বিষয় যেটি বললেন সেটি হচ্ছে, আমরা সঠিক পথে রয়েছে কিনা। আপনি জানেন এই আন্দোলনের যে প্রেক্ষাপট, এটি শুধু এই জুলাই এবং আগস্ট মাসের একটি আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনা সরকারের আসলে পতন হয়নি। 2008 সালের একটি সেনা সমর্থিত সরকারের মাধ্যমে এই খুনি হাসিনা সরকার বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতার মসনদে এসেছে। এরপরে আরও 3টি নির্বাচন হয়েছে, আপনি জানেন। 2014 সালে একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালে নিশিরাতে নির্বাচন, এবং 2024 সালে একটি দামি নির্বাচনের মাধ্যমে পুনরায় আবার ক্ষমতা দখলের যে চেষ্টা আমরা দেখেছি। এবং প্রত্যেকটি নির্বাচনের আগে একটি গণতান্ত্রিক আন্দোলন হয়েছিল, এবং প্রত্যেকটি আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এরকম অনেককে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের নাসিরউদ্দিন ফিন্টুকে জেলের মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সামগ্রিকভাবে আমি যে বক্তব্য দিতে চাচ্ছি সেটি হচ্ছে, এই গত 16 থেকে 17 বছর ধরে এই খুনি হাসিনা সরকার এক ধরনের নির্যাতন করেছে। নিষ্ঠুর নির্যাতনের ফলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল। এবং এই গত 3টি যে নির্বাচন হয়েছিল, 3টি নির্বাচনে এদেশের তরুণরা কিন্তু ভোট, তাদের মতামত প্রতিফলন ঘটাতে পারেনি। সামগ্রিকভাবে কোটা সংস্কার আন্দোলনের যে একটি যৌক্তিক আন্দোলন, এই যৌক্তিক আন্দোলনে সরকার যেভাবে গুলি চালিয়ে নির্বিচারে মানুষকে হত্যা করেছে, সুতরাং এই ছাত্র জনতার এই যে ক্ষোভ, এটি শুধু এই জুলাই আগস্টের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বিশেষ করে গত 1 যুগের বেশি সময় ধরে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি, এবং এই দেশের তরুণরা যে গত 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, এবং শিক্ষার নামে যে কারিকুলামকে বারবার করা হচ্ছে, প্রত্যেকটি সেক্টরে যে চরমভাবে দুর্নীতি করছে, তারই প্রতিফলন ঘটেছে এবার কোটা সংস্কার আন্দোলনের এই ফলাফল। এবং আমরা দেখেছি একটি যৌক্তিক আন্দোলনে কিভাবে এই খুনি শেখ হাসিনা সরকার কিভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। এটি পৃথিবীর ইতিহাসে নির্মম। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছি, এবং প্রত্যেকটি হত্যাকাণ্ডের আলাদাভাবে তদন্ত করে এটা বিচারের দাবি করছি। এবং যারা হসপিটালে রয়েছে এখন, তাদের চিকিৎসার জন্য আমরা বলেছি, এবং যারা এখনো পর্যন্ত জেলে রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমরা বলেছি। এবং যে মিথ্যা মামলাগুলো দেয়া হয়েছে ছাত্রদল সহ ছাত্র জনতার উপর, সেই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা বলেছি। শরীফুজ্জামান শরীফ, একসময় আপনারাও মাঠ কাঁপিয়েছেন ছাত্রনেতা হিসেবে, এবং নিঃসন্দেহে আপনারা বা আমরা যেতে পারিনি, মানে একটা সংস্কারের পথে নিয়ে যেতে বাংলাদেশকে বর্তমান ছাত্র সমাজ সেটি করছে, সংস্কারের পথে নিয়ে যেতে। সমস্যা কতটা হবে আমরা জানি না, তবে আমরা আশাবাদী। সেই আশাবাদিতার জায়গা থেকে আপনার মন্তব্য যে এই আন্দোলন বা এই যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তারা দেখছে, এখনও রাজপথে আছে, তারা কিন্তু শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে কিন্তু ঘরে উঠে যায়নি, এখনও তারা রাজপথে রয়েছে। সেই জায়গা থেকে আপনার মূল্যায়ন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের 2 আলোচককে শুভেচ্ছা। এটা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটেছে আমাদের বীর শিক্ষার্থীদের আত্মদানের মধ্য দিয়ে। যে ঘটনাটি
বাংলাদেশের গত ১.৫ দশকের মানুষ পারেনি। সাধারণত সরকার পরিবর্তনের বৈধ পদ্ধতি হচ্ছে নির্বাচন, কিন্তু আমাদের এখানে নির্বাচনের ব্যবস্থাটাও শেষ করে ফেলা হয়েছে এবং আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়ের যে জায়গাটি, সেখানেও রাষ্ট্রের নিষ্ঠুরতা আমরা দেখেছি এবং পরিস্থিতিটা এমন জায়গায় গিয়েছিল, সাধারণত দেখা যায় যে একটা দলীয় সরকার সব কিছুকে কন্ট্রোল করে, কিন্তু এখানে দেখা গেল দলীয় সরকারও না, একজন ব্যক্তি তিনি সব কিছুকে কন্ট্রোল করছেন। এবং উদাহরণ হিসাবে আমি একটা উদাহরণ দিই, তিনি ভারতে আছেন, তার সাথে ভারত সরকার কি আচরণ করবে, ভারত সরকার কিন্তু তার দেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বৈঠক করছে, তারপরে সিদ্ধান্ত নিচ্ছে। আর তিনি বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক কি হবে, ভারতের কি আচরণ করবে, এককভাবে তিনি একাই সিদ্ধান্তগুলো গ্রহণ করতেন। অর্থাৎ সব কিছুকে একজন ব্যক্তির কাছে, সমস্ত রোগের সমাধান হচ্ছে তার কাছে। এবং আমি একটু মাঝখানে কথা বলি, হয়তো বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে ভারতের সব রাজনৈতিক দল একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে কি করে, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে তারা কি সিদ্ধান্ত নেবে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তারা তাদের ভূমিকাটা কি হবে, সেই জায়গায় তারা সব দলের নেতাদের সঙ্গে বৈঠক করছে। কিন্তু এর আগে কিন্তু নরেন্দ্র মোদী একাই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তাদের দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তারা কথা বলেছে। অর্থাৎ আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে একজন ব্যক্তি আমাদের রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, একেবারে স্যাটেলাইট থেকে শুরু করে ব্রিজ পর্যন্ত সবকিছুই তিনি জানতেন এবং এটি জানতে গিয়ে তিনি শুধু নিজের ক্ষতি করেননি, তার দলটিকেও ধ্বংস করে দিয়ে গেছেন। কোন দল ধ্বংস হলো কি হলো না এটি আমাদের দেখার বিষয় না, তারাই মূল্যায়ন করবেন। কিন্তু এর ভেতর থেকে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, যে প্রতিষ্ঠানগুলো একটু একটু করে গড়ে উঠেছিল, এই যে কয়েকদিন আগে যে প্রধান বিচারপতি পদত্যাগ করলেন, আপনার মনে আছে নিশ্চয়ই যে আন্দোলন চলাকালীন সময় তিনি যে দম্ভ করে যে কথাটি বলেছিলেন যে আন্দোলন করে আদালতের সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। অর্থাৎ একজন রাজনৈতিক নেতা যেভাবে দম্ভের সুরে কথা বলেন, তার বক্তব্যটা ছিল সেই রকমের। এবং আমি মনে করি যে বাংলাদেশের এই যে পরিস্থিতি তৈরি করার পেছনে তার ওই বক্তব্য এবং তাদের ওই ধরনের অ্যাক্টিভিটিগুলো একটা কারণ। এখন যে অবস্থায় এসে আমরা দাঁড়িয়েছি, আমি ছাত্রদের কাছে প্রত্যাশা দিয়ে আপনি শুরু করেছেন, আমি আবার তাদেরকে স্যালুট জানাই এবং এবারকার যে অভ্যুত্থানটা, এবারকার যে পরিবর্তনটা বাংলাদেশের অন্য যে কোনো পরিবর্তনের সাথে গুণগত কতগুলো পার্থক্য আছে। 90-এর আন্দোলনে আমরা কর্মী ছিলাম, রাস্তায় মিছিল মিটিং করেছি। আপনার মনে আছে যে দীপালি সাহা, একজন শিশু, এরশাদের সময় মারা গিয়েছিল পুলিশের গুলিতে। কিন্তু এবার আপনি দেখছেন যে ইউনিসেফই বলছে যে শিশু প্রায় 26 জন শিশুকে, 26 জন শিশুকে, যাদের আসলে এই আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো অংশগ্রহণ ছিল না, আপনি গুলি করার সময় তাকে একেবারে নির্বিচারে গুলি করা বলতে যেটা বোঝায়, সেই কাজটি করেছেন। এই ঘটনাগুলোর ভেতর থেকে প্রমাণিত হয়। এবং আপনি ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য আরও যদি সময় পেতেন, তাহলে এই হত্যাকাণ্ডের পরিধিটা আরও বিস্তৃত হতো। বাংলাদেশের মানুষের সৌভাগ্য যে একটা পর্যায়ে এসে আপনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আমি এই জায়গাটায় শিক্ষার্থীদের কাছে প্রত্যাশার যে জায়গাটি, একটা গ্রাউন্ডের উপরে ভিত্তি করে তো এই পরিবর্তনটা এসেছে, মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে এই পরিবর্তনটা এসেছে। আপনি সেই আকাঙ্ক্ষাকে যদি ধরতে না পারেন, সেই আকাঙ্ক্ষা প্রপারলি যদি রিয়্যাক্ট না করতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষের পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা অতীতে আমরা কিন্তু নানা সময় দেখেছি। শিক্ষার্থীরা যেহেতু এই আন্দোলনটার মূল অ্যাক্টর, মূল মেন্টর, সুতরাং বিশ্বাসের জায়গাটা ওই জায়গাটায় যে আমরা অন্তত অপেক্ষা করতে পারি এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের এর আগের পরিবর্তনগুলোর আকাঙ্ক্ষা কিন্তু আমরা বাস্তবায়িত করতে পারিনি। এবারের ইতিবাচক দিকটা সেটা হচ্ছে শিক্ষার্থীরা মাঠে আছে, শিক্ষার্থীরা পাহারা দিচ্ছে। আমি এটিকে যেমন কন্টিনিউ করতে বলবো, একই সাথে তাদের যে বেসিক যে কাজটা, আমরা গত কয়েক বছর ধরে কিন্তু আমাদের শিক্ষার মান নিয়ে প্রচুর আলোচনা করেছি। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে আন্দোলন, শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে নিয়োগটা হয়েছে, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য হচ্ছেন, তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার থেকে তিনি শাসক দলের একটা উপকমিটির সহ সম্পাদক অথবা সদস্য, এই পরিচয় দিতে গর্ববোধ করতেন। অর্থাৎ শিক্ষকদের যে স্খলনের যে জায়গাটি, এটি যদি আবার রিপিট করে,
তাহলে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের কোনো ফলাফল হবে না। শিক্ষকদের নৈতিক স্খলন হবে, আমি শিক্ষার্থীদের স্খলন করতে শিক্ষার্থীদের যে জায়গাটিতে, সেই জায়গাটিতেও যে পরিবর্তন হয়নি আমি সেটা বলবো। আচ্ছা। কিন্তু আপনার যে পরিবর্তনের কথা বলছেন, যে পান্না ভাই আগে এই কাজগুলো করে গেছে, আমি দ্রুত সেখান থেকে শিফট করতে পারবো, নো। এই যে 10 দিন 15 দিন যে কয়দিন সরকার পরিবর্তন হলো, আমি আমার কাছে জিজ্ঞেস করি, আমি কি নিজের মধ্যে কোনো পরিবর্তনটা এনেছি? যদি নিজের মধ্যে কোনো পরিবর্তন আনতে না পারি, রাষ্ট্রীয় পরিবর্তনটা তো অনেক বড় ব্যাপার। এবং যে পরিস্থিতিতে একটা সরকার গঠিত হয়েছে, দায়িত্ব নিয়েছে, মাত্র কয়েকদিন আমি অনেকটাই দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমি এদেরকে নাম দিয়েছি আফসোস লীগ, যে দেখছেন কিছুই কিন্তু হলো না। 3.5 4 বছর 15 বছরের যারা বলে যে আসলে পুরো সময়টা আমরা পাওয়া যায়নি, তারা কিন্তু 6-7 দিনের মধ্যে এসে হিসাব করছে এই সরকার কি কি করতে পারলো না। আমি যেটা দেখছি, এই সরকার এখনো তার টিমটাকে ফুলফিল করতে পারেনি, গোছায় নিতে পারেনি। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে। তারা যে প্রেক্ষাপটে মানুষ তাদেরকে সমর্থনটা দিয়েছে, প্রতিহিংসার জায়গায় যদি রিপিট করে, প্রতিহিংসাটা যদি ফিরে আসে, তাহলে আপনাদের এই পরিবর্তনটা কিন্তু সাস্টেনেবল হবে না। আমাদের ইতিহাস হচ্ছে পরিবর্তনের যে জায়গাটি, অফুরন্ত সম্ভাবনা আমাদের এখানে আছে। গত কয়েকদিন ধরে দেখছেন যে আমাদের রেমিটেন্সের ফ্লোটা বেড়েছে। আপনি এই জায়গাগুলো, এর যে পরিবর্তন, মানুষের মনস্তত্ত্বের যে পরিবর্তন, তাকে যদি আপনি রেসপেক্ট না করেন, সেটিকে যদি আপনি ওন না করেন, তাহলে আপনি এটাকে কন্টিনিউ করতে পারবেন না। শেষ করে দিব ওই জায়গাটায়, শিক্ষার ক্ষেত্রে যে পরিবর্তন, আবুলের জায়গায় বাবুল, হাসানের জায়গায় হোসেন, আপনি যদি এটি কন্টিনিউ করেন, আমি যেহেতু আমাদের অতীতের অভিজ্ঞতাগুলো ভালো না, আমি সতর্কতার সাথে এই আন্দোলনে যারা আছেন তাদেরকে এই বিষয়গুলোকে হিসাব রাখার, নজরে রাখার অনুরোধ। ইসমাইল সম্রাট, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছেন শরীফুজ্জামান শরীফ, যে আপনারা নানান ধরনের প্রস্তাব দিচ্ছেন, নানান ধরনের সংস্কারের কথা বলছেন। যেহেতু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ এবং নিঃসন্দেহে একটা ইতিবাচক বাংলাদেশের দিকে যেতে চাই, শিক্ষার সংস্কারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তাবনা পেশ করেছেন কিনা, অথবা আপনারা নিজেরা তৈরি করেছেন কিনা? আমরা সেটা নিয়ে অলরেডি সারা দেশে কাজ করেছি আমরা, এবং আমাদের পক্ষ থেকে শুধু এটাই বলেছি যে দেখুন, একজন শিক্ষক যদি হয় তাহলে সেখানে বিভিন্ন দল মতাদর্শের শিক্ষার্থী নিশ্চয়ই থাকবে। তো শিক্ষক যদি একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট দেয় ওপেনলি, তখন তো সেটা আর শিক্ষক তো একটা মানে সবার সম্মিলিতভাবে যে সবাই যে শিক্ষককে দেখলে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সেই জায়গাটা আসে না। কারণ আপনি বিশেষ করে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে দলীয়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো প্রকার রাজনীতি করতে পারবে না। মানে আইন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করা, এমনিও হয়তো আইনে নাই, কিন্তু আইন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো রাজনীতি করতে পারবে না। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা বলেছি যে ছাত্র সংসদগুলো সচল করতে হবে। মানে এই যে দলীয় রাজনীতির বাইরে গিয়ে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধি যেটা আমরা বলি, সেটাকে আমরা ছাত্র নেতা বলবো না, কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি, অর্থাৎ তাদের যে ছাত্র সংসদগুলো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়তে, সেটাকে আমরা সচল করার জন্য এই সরকারকে জোর দাবি জানিয়েছি। এবং শিক্ষায় যে দেখেন, গত এই সরকার যে শিক্ষা ব্যবস্থার যে কারিকুলামগুলো পরিবর্তন এনেছে, সেই কারিকুলামগুলো বাতিল করে আমরা নতুন শিক্ষা কারিকুলামের প্রস্তাব দিয়েছি। কারণ সেখানে অনেক ভুল রয়েছে, সেখানে অনেক সমালোচনা এই সরকারের যে শিক্ষা কারিকুলামগুলো। তো সেই ক্ষেত্রে আমরা সেটাও বলেছি যে নতুন করে শিক্ষাবিদদের সাথে বসে শিক্ষা কারিকুলাম নতুন করে তৈরি করা, ছাত্র সংসদগুলো চালু করা এবং শিক্ষকদের রাজনীতিকে বন্ধ করা। এটা আমি মনে করি সময়ের দাবি। মানে একজন শিক্ষক তিনি সকলের শ্রদ্ধাভাজন হবে, তিনি বিশেষ একটা দলকে যখন সাপোর্ট দিবে তখন কিন্তু সবাই সর্বসম্মতিক্রমে তিনি শিক্ষক হয়ে উঠতে পারবেন না। তো এই যে ল্যাকিংসগুলো বাংলাদেশে গত 15 বছরে কিন্তু সেটাই হয়েছে। আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের বিসিগুলো যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এক সময় ক্যাম্পাসে ছাত্রলীগ করতো, সেখান থেকে শিক্ষক টিচার হয়েছে, সেখান থেকে অধ্যাপক, বিভাগীয় প্রধান। ছাত্রলীগ না করলেও বর্তমান সময় বা মানে দলীয় জয়গান, সেটাই বললাম আর কি। মানে যেখানে সুযোগ ছিল ছাত্রলীগ থেকে নেওয়ার নিয়েছে, যেখানে সুযোগ ছিল না সেখানে তাদের দলকে সাপোর্ট দিয়েছে। এই যে আপনি দেখেন সাম্প্রতিককালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাবেক বিসি মিজানুর রহমান স্যার, তিনি কি মানে পরে কিন্তু পদেও আসছে আওয়ামী লীগের। তো এই যে এই জায়গাগুলো আমার মনে হয় যাদের রাজনীতি করার মানে ইচ্ছা আছে, তারা এখানে শিক্ষাগত পেশায় না এসে সরাসরি রাজনৈতিক দল করুক, আমাদের কোনো সমস্যা নাই। মানে ইনিয়ে বিনিয়ে রাজনীতি করা, এই জায়গাগুলোকে আমার মনে হয় ছেড়ে দিতে হবে বাংলাদেশের। এটা একটা সময়ের দাবি। শিক্ষক রাজনীতির কথা বলা হচ্ছে, ছাত্র রাজনীতির কথা বলা হচ্ছে, ছাত্র সংসদগুলো চালু করার কথা বলা হচ্ছে, নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে, এবং কারিকুলাম পরিবর্তনের কথা বললেন ইসমাইল সম্রাট। আমরা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা চাই? বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, নাকি যেখানে শুধু রাজনৈতিক স্বার্থ
সিদ্ধির কোনো বিষয় থাকবে সে ধরনের কোনো আবার সে ধরনের কোনো ব্যবস্থা দিকে যাব, যেমন যেটি আমরা অফিয়ারে বলছিলাম বা একটু আলোচনা হচ্ছিল, যেমন ইসমাইল সম্রাট বলছিলেন যে পুরো ইতিহাস বিকৃতি করে ফেলা হয়েছে গত 16 বছরে। আমরা শুধু ওই রাজনীতি কেন্দ্রিক থাকবো, ইতিহাস নির্ভর হয়ে থাকবো, নাকি নির্ভরতা তো নেই, যাও ইতিহাসকে পুঁজি করে ব্যবসা, নাকি বিজ্ঞানসম্মত একটি শিক্ষা ব্যবস্থা খুবই খুবই প্রয়োজন? আপনারা সেই দাবিটা তুলছেন কিনা? না, সেটিতে অবশ্যই আমরা আমাদের 2010 সালে আমাদের এদেশের গণমানুষের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 যেটি ঘোষণা করেছেন, সেখানে শিক্ষার বিষয়ে একদম সুস্পষ্ট আমাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিজ্ঞানসম্মত শিক্ষার পাশাপাশি আমাদের যে টেকনিক্যাল যে শিক্ষার বিষয়, সেটিকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থাকে অধিক গুরুত্ব আরোপের বিষয়ে সেটি গুরুত্ব আরোপ করেছেন। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তিনি আমাদের সাথে একাধিকবার এই বিষয়ে আলাপ আলোচনা করেছেন। আমরা এই বিষয়ে রূপরেখা তৈরি করেছি এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে আমরা এই বিষয়ে প্রস্তাবনা দেব, এবং এটি আরও কীভাবে আরও কার্যকর করা যায় শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞানসম্মত সাথে টেকনিক্যাল বিষয়গুলোকে আরও বেশি প্রাধান্য দিয়ে সেটি শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারপর অভিভাবক সমাজের প্রতিনিধি সবার সাথে আমরা আলাপ আলোচনা অতীতেও করেছি এবং আমরা ভবিষ্যতে এটি করব বিশ্বাস করি। একই সাথে সাথে আরেকটা বিষয় যেটি এখানে বলা হচ্ছে না, সেটি হচ্ছে গত 16 থেকে 17 বছর ধরে শিক্ষার নামে এই দেশে যেগুলো হয়েছে, আমরা যদি প্রাথমিক স্তরে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের যে অবৈধ যে মন্ত্রীরা ছিল, শুরুতে শিক্ষামন্ত্রী ছিল নাহিদ সাহেব, ওনার সময়ে একদম প্রশ্নপত্র পাস হওয়া এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরপরে দীপুমণি ছিল, ওনার সময় তো প্রশ্নপত্র পাস হচ্ছে রাতে দিনে 2 টাকা 3 টাকার দামে প্রশ্নপত্র পাস হয়েছে। এই বিষয়গুলোকে খুব গুরুত্ব আরোপ করতে হবে এবং আমরা মনে করছি এখন যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন এবং তার পরবর্তীতে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেখানে এই বিষয়গুলোকে বিচারাধীন আনতে হবে যে ওই সময়ে যারা শিক্ষার্থী ছিলেন তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে এত মাত্রায় প্রশ্নপত্র পাস হয়েছে এবং কারিকুলামকে এত দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন করে কোনোভাবে পরিকল্পনা ছাড়া যে করা হয়েছে সেগুলোর বিষয়ে আমাদের ভাবতে হবে এবং নতুন করে কারিকুলাম করতে হবে এবং সেই কারিকুলামে বাংলাদেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, এদেশের শিক্ষার্থী সমাজ সবার অংশগ্রহণের ভিত্তিতে একটি নতুন কারিকুলাম করতে হবে এবং সেই কারিকুলাম নিশ্চয়ই বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থাও থাকবে, সাথে টেকনিক্যাল বিষয় সহ আমাদের উচ্চ শিক্ষার কীরকম মান থাকবে, মাধ্যমিক স্তরে কীরকম শিক্ষার মান থাকবে, সব বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট বিরতি পরে। আপনাদের তিনজনের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মন্তব্য চাইব বা প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে ভারতের একজন কংগ্রেসের নেতা এমএলএ রেজওয়ান আরশাদ, তিনি বাংলাদেশের সামরিক অভিযান বা সামরিক হস্তক্ষেপের জন্য সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন। এই যে গুরুতর ভয়ঙ্কর একটি বিষয়, সেই বিষয়ে আপনাদের ভাবনাটা কি বা আপনারা কী বলতে চাইছেন? একটা ছোট্ট বিরতি, প্রিয় দর্শক, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে সাবেক এবং বর্তমান ছাত্রনেতা তিনজন, শরীফুজ্জামান শরীফ, ইসমাইল সম্রাট এবং নাসিরউদ্দিন নাসির। আমি শরীফুজ্জামান শরীফ, যেই প্রশ্নটি বিরতি আগে ছিল, এরকম বিভিন্ন কর্নার থেকে নানান ধরনের উস্কানি দেওয়া হচ্ছে সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে। সংখ্যালঘুদের উপর নির্যাতন অবশ্যই করা হয়েছে, কিন্তু সেটি রাজনৈতিক নির্যাতন আমরা যে করে দেখেছি। মানে এটা যে হিন্দু বা খ্রিস্টান দেখে দেখে করা হয়েছে বিষয়টা এরকম নয়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এরকম অপপ্রচার চলছে, যেখানে ছাত্র নেতারা, বিএনপি, জামাত শিবিরের নেতাকর্মীরা পর্যন্ত রাত জেগে পাহারা দিচ্ছে। ছাত্রদল সবচেয়ে বেশি দিয়েছে। শুধু সংখ্যালঘুদের বাড়ি না, গড়ে সবাইকে তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। এর মধ্যে দিয়ে অবশ্যই কিছু কিছু ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, নিন্দাজনক ঘটনা ঘটেছে এবং এই বিষয়গুলোকে ভারতের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে, যেটির কাউন্টার দিয়েছে আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তারা ক্রস চেক করেছে, হ্যাঁ, গড়ের সবার উপরেই, সবার মানে কেউ কেউ হামলার শিকার হয়েছে, সেখানে হিন্দু মুসলমান এরকম কিছু না, কিছু সুযোগ সন্ধানী, কিছু অতি উৎসাহী তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। এটিকে পুঁজি করে এখন গত 2 দিন আগে কংগ্রেসের একজন এমএলএ, কর্ণাটক থেকে নির্বাচিত রেজওয়ান আরশাদ, তিনি সামরিক অভিযানের আহ্বান জানিয়েছেন।
আপনার মন্তব্য বিষয়ে? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে এটি একটা চরম অন্যায়, একটা রাষ্ট্রের বিরুদ্ধে আর একটা রাষ্ট্রের ভিতর থেকে। শুধু অন্যায় না, উদ্ধত্ত। আমি ওই জায়গাটা আসছি আর কি। এর আগে যখন এই আন্দোলনটা চলছিল এবং ছাত্রদেরকে হত্যা করা হচ্ছিল, তখন এই ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এখন তাদের এতটা আগ্রহের কারণটা কি, ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণটা কি? কারণটা হচ্ছে যে ভারতের শাসক গোষ্ঠী, যে দলটি ভারতের চরমতম একটা সাম্প্রদায়িক শক্তি ভারতের রাষ্ট্র ক্ষমতা আছে। আমি আপনাকে মনে করিয়ে দেই, বাংলাদেশের এই ছাত্রদের এই যে গণ অভ্যুত্থানে পশ্চিমবঙ্গ সহ ভারতের অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে এই আন্দোলনকে সমর্থন করে, এটি আমাকে মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা সংহতি জানিয়েছে, এই রক্তাক্ত ঘটনার প্রতিবাদ করেছে, এবং সেখানে আমাদের যে প্রতিনিধি যারা ছিলেন অফিসিয়ালি, সেখানে গিয়ে তারা প্রতিবাদ করেছেন। সুতরাং ভারতের এই প্রতিক্রিয়াটিকে আমি সমস্ত ভারতবাসীর প্রতিক্রিয়া হিসাবে আমি দেখব না। আমি দেখছি ভারতের শাসক গোষ্ঠী, এই যে উগ্র সাম্প্রদায়িক আরএসএস এর মদতপুষ্ট বিজেপি, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ক্রমশই নাক গলাচ্ছে, এবং এই নাক গলানোর প্রবণতাটা কেবলমাত্র বাংলাদেশকে ঘিরে না, ভারত তার কোনো প্রতিবেশীর সাথে কিন্তু সুসম্পর্ক নেই। তাদের একটা ধারণা ছিল বাংলাদেশের সরকার, যেটি বাংলাদেশের সরকার নানা সময় এবং গত কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রীর সন্তান যেভাবে ভারতকে নিয়ে বক্তব্যগুলো দিচ্ছেন, এটি খুবই আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সংবিধান রক্ষায় নেতৃত্ব দিতে বলেছে ভারত। এটিও আমি মনে করি যে তাদের ভবিষ্যৎ পলিটিক্সের জন্য খুবই আত্মঘাতী। সুতরাং প্রথমত তাকে অবিলম্বে থামানো দরকার। বাংলাদেশের পক্ষ থেকে কাকে? সাবেক প্রধানমন্ত্রীর সন্তানকে। বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো দরকার। একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিকে আক্রমণ করার যে হুমকি, এটি সরকারের পক্ষ থেকে, আমরা জনগণের পক্ষ থেকে শুধু প্রতিবাদ জানালে হবে না, সরকারের পক্ষ থেকে শক্ত প্রতিবাদ জানানো দরকার। মানে এটি মনে করার কোনো কারণ আছে কিনা যে সরকারে যারা রয়েছে বা বিজেপির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়নি, আহ্বান জানানো হয়েছে কংগ্রেসের এক নেতার পক্ষ থেকে, এটাকে ছোট করে দেখার কোনো আমি এটি মনে করি না, কারণ কংগ্রেস তো এখন মোটামুটি পাওয়ারের কাছাকাছি থাকা একটা রাজনৈতিক দল। তবে একই সাথে এটাও আমি মনে করিয়ে দেব যে আমাদের সরকারের পক্ষ থেকে প্রকৃত তথ্য কি, সেই তথ্যগুলো যাতে বাইরে প্রপারলি ডেসিমিনেট করা হয়। সেটা তো বলা হচ্ছে অনেক সময়ে আইএসপিআর থেকে অনেক সময়ে আমরা কিন্তু ভুল তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যায় এবং মানুষ বিভ্রান্ত হয়। আমরা খুব ক্রুশিয়াল একটা টাইম পার করছি যেহেতু, সেই কারণে আমিও সরকারের কাছ থেকে এই ধরনের যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে আগ্রাসী বক্তব্যগুলো আসছে, তাদের কাছে প্রপার তথ্যটা পৌঁছে দেওয়া আমাদের একটা দায়িত্ব। সেটি তো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি একটু ইসমাইল সম্রাট, যেখানে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, যেহেতু বাংলাদেশের তো বাস্তবতা, পুলিশ তো রাজপথে ছিল না বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কাজ করেনি অস্থিরতার কয়েকদিন, সেখানে সেনাবাহিনীর উপরে অনেক দায়িত্ব ছিল, এবং তারা একটি বিবৃতি দিয়েছিল যে 30টির মতো সংখ্যালঘু পরিবারের উপরে হামলা হয়েছে, সুযোগ সন্ধানী বা অতি উৎসাহীরা করেছে, কিন্তু সেগুলো আবার ধর্মীয় কারণে নয়, রাজনৈতিক কারণে বা সামাজিক অস্থিরতা সৃষ্টির একটি পায়তারা অংশ হিসেবে এটি করা হয়েছে। সেখানে যেহেতু এখনো বাংলাদেশে আপনার দিকে সবাই তাকিয়ে আছে, ছাত্র সমাজের দিকে, সেই জায়গা থেকে ভারতের এই অধ্যত্বের প্রতিবাদে আপনারা কি বলবেন? শোনেন, আমাদের প্রধান উপদেষ্টা সরকারের, বিপ্লবী সরকার, তিনি এসেই কিন্তু একটা কথা বলেছেন, যারা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, বাংলাদেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে আমরা বলবো যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে, তাহলে কিন্তু ভারতেও কিন্তু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, 7 সিস্টারের মধ্যেও কিন্তু ঝামেলা হবে। সুতরাং আমি মনে করি এগুলো ভারতের এক ধরনের বেখেয়ালিফোনা আচরণ, মানে এক ধরনের খামখেয়ালি আচরণ। তারা এগুলো স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পক্ষেই এই কাজগুলো করতে চাচ্ছে, মানে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার হয়তো পুনরুজ্জীবিত করা বা আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করা, অথবা সামনে নির্বাচন হলে বিরোধী দল করে দেওয়া, মানে এগুলো তারা দায়িত্ব নিয়ে করতে চাচ্ছে, বাংলাদেশের মানুষের জন্য না বা তাদের ব্যক্তিগত স্বার্থে না। আমি বলবো যে এটা হয়তো দীর্ঘদিন, মানে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মোদির যে একটা, শেখ হাসিনার সাথে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের বহিঃপ্রকাশ হিসাবে আমরা এই জিনিসগুলো হয়তো বা দেখতে পাচ্ছি। আর ভাই যেটা বলেছে যে বাংলাদেশের, মানে আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি যে বেসামাল মন্তব্যগুলো করছে,
তো এগুলোর কারণে আওয়ামী লীগের ভবিষ্যতে হয়তো হুমকির সম্মুখীন হবে। আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি, আওয়ামী লীগের ভবিষ্যৎ বলতে বাংলাদেশে আর কিছু নেই। তারা এখন ফার্স্ট, মানে তারা আর কখনোই ফিরে আসবে না। সুতরাং এই দেশে তাদের রাজনীতি করার অধিকার তো নেই, যার কারণে তারা বেসামাল মন্তব্য করছে এবং বাংলাদেশকে একটা মানে নৈরাজ্যপূর্ণ দেশ হিসেবে সৃষ্টি করার পায়তারা করছে। আপনারা দেখেছেন এই তাদের কথার মধ্যেই কিন্তু হয়েছে, এবং সরাসরি সে বলেছেন যে এই সরকার কিভাবে বাংলাদেশে সঠিকভাবে ক্ষমতায় থাকে বা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখে আমরাও সেটা দেখে নিব, কতদিন পর্যন্ত পারে। এই যে হুমকি দিচ্ছে, একটা মানুষ পলাতক, সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে, না সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে গোপালগঞ্জে, আপনারা দেখেছেন। একটা মানুষ যখন রাজনৈতিকভাবে দেওয়ালিয়া হয়ে যায়, পরাজিত হয়ে যায়, তখন কিন্তু সে আন্ডারগ্রাউন্ড চলে যায়। আওয়ামী লীগ সরাসরি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ এখন একটা আন্ডারগ্রাউন্ড দল। সুতরাং তারা ভেতরের থেকে ষড়যন্ত্র করবে, কখনো মাঠে আসতে পারবে না। তো এটা আমরা ধরেন আমার বয়স হচ্ছে এখন 28 বছর, আমরা যতদিন আমাদের এই প্রজন্মটা আরও 50 বছর থাকবে, কিন্তু আমরা কিন্তু 50 বছরে কখনো গণহত্যাকে ভুলে যাব না। আমার ভাইকে যেভাবে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, এইটা কি যুদ্ধ? আমরা এই যে যুদ্ধে আমরা বিজয় পেয়েছি, আমরা সেটা কখনো ভুলবো না। যুদ্ধ তো এরকম হয়, 71 হয়েছে, হেলিকপ্টার না 71 হয় না, আমি সেটাই বললাম যে এই যে একটা পরিস্থিতি ঢাকা মেডিকেলে, মানে 5ই আগস্ট যেদিন আমাদের বিজয় এসেছে, আমাদের শহীদ মিনারে কর্মসূচি ছিল সকাল 11টায়। আমি আজিমপুর থেকে আসার সময় শহীদ মিনারটা পুলিশ ঘিরে রেখেছে, আমরা রিক্সা নিয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির ভিতরে আশ্রয় নিয়েছি। দেখেন কথাটা, সেখানে গিয়ে পুলিশ আমার সামনে গুলি করে 2টা ছেলেকে হত্যা করেছে, মানে অন দ্য স্পটে তারা 2জনই মারা গেছে। আপনার সামনে? হ্যাঁ আমার সামনে, আমি তখন দেখছেন নিজ চোখে। তখন আবার বোম্পিং করেছে, বোম মেরেছে, ঢাকা মেডিকেলের ভেতরে ঢুকে পুলিশ বোম মেরেছে 5 তারিখ সকাল 11:30-11:30 দিকে। তো এই যদি হয় পরিস্থিতি, মানে তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ এমনভাবে বসছে, আর তাদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস হচ্ছে যে ভারত, মানে মোদী সরকার বা ভারত যতদিন আওয়ামী লীগের পাশে আছে, এই দেশের জনগণ ডোন্ট কেয়ার। এদেশের জনগণ হাসিনাকে চায় কি চায় না সেটা তারা কেয়ার করে নাই, কিন্তু তারাও ভাবতে পারে না যে এদেশের সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে সেই পাকিস্তান সরকারও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দেশের মানুষ যাকে চায় না সে কখনোই থাকতে পারবে না। তো সেই যে রাজনৈতিক একটা মতাদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ বাংলাদেশে সে যত বড় অ্যারোগেন্ট হোক, প্যাসিস্ট হোক, যখন জনগণ তাকে চাইবে না, মানে জাতিসংঘ কেন পুরো বিশ্ব যদি চাপিয়ে দেয়, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। এই যে একটা প্রতিবাদী রক্ত বাংলাদেশের, আমি মনে করি যে এটা সৃষ্টি হয়েছে। এটার প্রমাণ হচ্ছে আপনি দেখেন, আমরা যারা আছি এখন, আমরা ধরেন হয়তো রাজনীতি কিছুটা হলেও বুঝি। যে ছেলেটা এখন ক্লাস 9-এ পড়ে, সে রাজনীতির কি বুঝে? সে কেন ট্যাঙ্কের সামনে এসে দাঁড়াবে যে আমাকে গুলি করে মেরে ফেলেন? কেন? হোয়াই? তার মধ্যে এই প্রশ্নটা আসার একটাই কারণ, যে তার ভাইরা গুলি করে, সে মানে তার জাজমেন্টে ধরছে যেটা হচ্ছে সেটা অন্যায়, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসছে। সে হাসিনাকেও চিনে না, আমাদেরকেও কাউকে চিনে না, তার ব্যক্তিগত মতাদর্শে ধরেছে এটা অন্যায় গুলি করে মারা, সে রাস্তায় এসেছে যে আমাকে গুলি করে মারেন। স্কুলের ছোট ছোট বাচ্চারা আজকে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এই যে তাদের মধ্যে যে দেশপ্রেম, যে একদিকে অগাধ দেশপ্রেম, অন্যদিকে অগাধ প্রতিবাদী মনোভাব, এখানে আমি মনে করি যে বাংলাদেশের এই সময় রাজনীতিতে গুণগত পরিবর্তন না এসে কোনো সম্ভাবনা। আর ভারতকে আমরা বলবো বাংলাদেশ একটা স্বাধীন দেশ, ভারত যদি সেটা ভুলে যায়, ভারত বলতে এখন ভারতের যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, ভারতের জনগণ যথেষ্ট আমাদের প্রতি আন্তরিক, এবং আমরা দেখেছি আমাদের এই ঘটনাগুলো নিয়ে ভারতে কিন্তু বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, ভারতের বিভিন্ন রাজ্যে। কিন্তু ভারতেও তো এখন যেটা আছে এটা একটা অ্যারোগেন্ট ফ্যাসিস্ট সরকার। তো তার সেই সরকার যে বাংলাদেশের সাথে মানে যা তা ব্যবহার করবে, আমি মনে করি এটা সম্ভব নয়। বাংলাদেশও জাতীয় সংঘের সদস্য রাষ্ট্র, ভারতও সদস্য রাষ্ট্র, ভারতকে সেটা ভুলে গেলে চলবে না। বহির্বিশ্বে বাংলাদেশেরও একটা সুনাম আছে। নাসিরুদ্দিন নাসির, সামরিক অভিযান পরিচালনা করবে মানে কি সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে, দেশ দখল করে নেবে, বিষয়টি কিরকম? না, আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছি। আমাদের যে দুইজন আলোচক যেভাবে ব্যাখ্যা করেছেন, আপনি দেখেন ষড়যন্ত্র এখন শুরু হয়নি। আপনি যদি দেখেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল, সেই সময় যদি আপনি আমাদের সীমান্ত দেখেন, সীমান্তের যে ভারতীয় বাহিনীর দ্বারাই বাংলাদেশের কতজন নিরীহ মানুষকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটা রেশিও দেখবেন যদি ওই 5 বছরের সাথে বাকি এই 3 ট্রামের যে খুনি হাসিনা সরকারের, তাহলে সেটি দেখবেন রেশিও খুবই বেশি, অনেক বেশি। আমরা একবার দেখেছি যে গত 5 বছরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত সব মিলিয়ে 157 জন নিরীহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। কিন্তু তারপরের 15 বছরে সেটি আমরা অধিকারের যে রিপোর্ট, সেখানে হচ্ছে 5,500-এরও বেশি। এটা রেশিও কয়েকশো গুণ বেড়ে গেছে। সুতরাং ষড়যন্ত্র হচ্ছে তখন থেকে শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র অংশ হিসাবে আপনি দেখেছেন যে 2006 সালে কিভাবে পিলখানাতে আমাদের আর্মি অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে।
এবং ষড়যন্ত্র শুরু হয়েছে 2006 সাল থেকেই। সুতরাং ষড়যন্ত্র চলতেছে, সেটি শুধু দেশীয় ষড়যন্ত্র না, আন্তর্জাতিকভাবে যেটি আপনি যে রাষ্ট্রের কথা বললেন। এবং আমি আপনাকে আরেকটি বিষয় যেটি স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে গত যে 3টি নির্বাচন এখানে বাংলাদেশে হয়েছে, এই 3টি নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, ভোটবিহীন, ভোট ডাকাতি, ভোট চুরি করে খুনি হাসিনা সরকার যে 3টি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, এবং ওই 3টি নির্বাচনকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু ভারতের এই দুই সরকার, কংগ্রেস এবং বিজেপি কিন্তু সমর্থন দিয়েছিল। এই জন্যই সমর্থন দিয়েছে কারণ এই খুনি হাসিনা সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে হচ্ছে তার নির্বিচারে মানুষ হত্যা করতে পারে, এবং মানুষ হত্যা করার পর হাসিনা সরকার থেকে কোনো ধরনের কোনো প্রতিবাদ করা হয়নি। এবং তার মন্ত্রীরা বলেছেন যে তারা আমাদের মানুষকে অনেকটা কটূক্তি করে বলেছেন যে তারা কেন সীমান্তে যায়, তারপরে হচ্ছে যে এরা সাধারণ নাগরিক না, এরা হচ্ছে চোরাচালান, এরকম কথা বলা হচ্ছে। সুতরাং আমি যেটি বলছি সেটি হচ্ছে ষড়যন্ত্র এখন শুরু হয়নি, ষড়যন্ত্র শুরু হয়েছে 2006 সাল থেকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের দেশীয় স্বাধীনতা সার্বভৌমত্বের উপর। আর একটি বিষয় যেটি আপনি সংখ্যালঘুদের নির্যাতন করার বিষয় বলেছেন, এবারে নির্বাচনের পরে সংখ্যালঘুদের নির্যাতনের যে 2-1টি ঘটনা ঘটেছে এটি খুবই দুঃখজনক, কিন্তু সেটির মাত্রা ছিল খুবই কম। কিভাবে অতিরঞ্জিত করা হয়েছে আমি আপনাকে একটি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, সেটি হচ্ছে মাশরাফির বাড়িতে হামলা করেছে, এটি খুবই দুঃখজনক ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনা। কিন্তু সেটাকে লিটন দাসের বাড়ি বলে সেটি চালিয়ে ভারতীয় গণমাধ্যম যেভাবে প্রচার করেছে চিল্লাচিল্লি করে, সেটি খুবই দুঃখজনক, এবং এটি ভারতীয় বড় বড় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম 5 তারিখের পর থেকে বাংলাদেশের যে আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, বিশেষ করে হিন্দুদের ধর্মীয় উপাসনালয়, গির্জা যেগুলো রয়েছে, প্রত্যেকটি গির্জাতে এখনো পর্যন্ত পাহারা দিচ্ছে। সুতরাং সংখ্যালঘুদের নির্যাতন যে 2-1টি ঘটনা বিচ্ছিন্নভাবে হয়েছে সেটি খুবই দুঃখজনক, কিন্তু এটাকে যেভাবে বড় করে দেখা হচ্ছে এবং বড় করে দেখিয়ে তারা এক ধরনের বিরোধী দলের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটি আওয়ামী লীগ নিজেরা সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। এবং এর আগেও আপনি দেখেছেন 2008 থেকে যে 2024 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এবং এই গত কয়েক বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন মন্দির, উপাসনালয়ে হামলা করে তারা বিরোধী দলের উপর তারা দোষ চাপিয়ে তারা ভারতের সহানুভূতি অর্জন করার চেষ্টা করেছে, এবারও আমরা সেটি দেখেছি। সুতরাং আমরা দেশবাসীকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং বিশেষ করে ষড়যন্ত্র শুধু বিদেশ থেকে হচ্ছে না, দেশ থেকেও হচ্ছে, সেই বিষয়ে আমরা এই দেশের ছাত্র জনতা মানুষকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুরজান শরীফ, আমি এই বিষয়ে আরেকটু আপনার মন্তব্য জানতে চাই। এই যে সামরিক অভিযানের হস্তক্ষেপের জন্য আহ্বান জানানো, মানে এরপর আর কি থাকতে পারে? এরপর তো সরাসরি হস্তক্ষেপ করা, মানে সামরিক অভিযান চালানো, এটি আমরা আমাদের সরকার পক্ষ, আপনি বলেছেন প্রতিবাদ জানানো উচিত, যেটা ইসমাইল সম্রাট বলেছেন, কি ধরনের প্রতিক্রিয়া জানানো উচিত? প্রথমত হচ্ছে যে আমরা যেটা বললাম যে আমাদের একটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের বিরুদ্ধে এটি এক ধরনের যুদ্ধ ঘোষণা করার মতন অবস্থা। তো আপনাকে এই জায়গাটায় শুধুমাত্র পারস্পরিক আঞ্চলিক পর্যায়ে কথা বলেই এই প্রতিবাদটা জানানো যাবে না। আপনার যে ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, যেখানে এই ধরনের পরিস্থিতিতে কথা বলার সুযোগ আছে, সেই ফোরামগুলোকে আপনার ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, ভারতকে কূটনৈতিকভাবে কঠোরভাবে আপনার এই বিষয়টার প্রতিবাদটা আপনাকে পৌঁছে দিতে হবে। আর আমি ওই বিষয়টা কেন বলেছি যে তথ্যগুলো আপনার মানুষের কাছে নিয়ে যাওয়া, কারণ হলো যে ভুল তথ্য অনেক সময় জনমত গঠনে সহায়তা করে। আমরা নতুন সরকার স্বল্প সময়ের মধ্যে এই জায়গাটায় তার প্রস্তুতির অনেকগুলো ব্যাপার আছে, সক্ষমতার ব্যাপার আছে। আমি মনে করি যে সরকারের জায়গা থেকে এই ধরনের তথ্যগুলো আসার সঙ্গে সঙ্গে জেনুইন তথ্যটা যাতে দেওয়া যায়, সরকারের বিভিন্ন ফোরাম থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একেকজন এক এক রকমের হ্যাঁ, সেটিতে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি প্রয়োজনে এই যে বক্তব্যটা দিয়েছে, আপনাকে বাংলাদেশে নিযুক্ত যে ভারতের হাই কমিশনার আছে, আপনাকে তাকে ডেকে এনে প্রতিবাদ জানাতে হবে যে তোমার দেশের বিরোধী দলের একজন নেতাই যে বক্তব্যটা দিচ্ছে, এটি আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে যেমন হস্তক্ষেপ, বাংলাদেশের বিরুদ্ধে, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শামিল। সুতরাং এই জায়গাটায় তাদের বক্তব্য কি, সেই বক্তব্যটা জানতে হবে আপনাকে, এবং কোনোভাবেই তার সাথে মিনমিন করে কথা বলা যাবে না। যেহেতু বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, সুতরাং এই জায়গাটায় আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই। আমার নিজের মর্যাদা নষ্ট করে আর একজনের কাছে দাসত্ব করার বন্ধুত্ব চাই না।
না, এর মধ্য দিয়ে মানুষের ভিতর যে একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে যে ভারতীয় সেনারা বাংলাদেশে প্রবেশ করেছে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, AK-47 নিয়ে, টিয়ারশেল নিয়ে, এরকম আমরা আন্দোলনের আগে থেকে এই পর্যন্ত শুনে আসছি। এই ধারণাগুলো কি আরো বেশি প্রতিষ্ঠিত হচ্ছে না? ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন মিডিয়ার যে অপপ্রচার বা বিভিন্ন পর্যায়ে নেতাদের যে মন্তব্য, তাতে কি এইগুলো আরো প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, এই ধারণাগুলো যে ভারতীয় সেনারা অলরেডি বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে? না, আমরা যখন আন্দোলন করেছি আমার সাথে, সেটি হচ্ছে আমরা আন্দোলনের মধ্যেই এরকম দেখেছি, সেটি সত্য মিথ্যা আরও বেশি যাচাইয়ের বিষয় রয়েছে। যে আন্দোলনের মধ্যে আমরা দেখেছি যে ভারতের সেনাবাহিনী বা তাদের যে গোয়েন্দা সংস্থার লোকজন বাংলাদেশে অবস্থান করেছে, তারা আন্দোলন মনিটরিং করেছে, নির্বিচারে গুলিবর্ষণের মতো ঘটনাও তারা ঘটিয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। সেটি নিশ্চয়ই সরকার আরও যাচাই বাছাই করে সেটি তদন্ত করবে। আমাদের আশঙ্কার জায়গাটা খুবই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে এরকম একটি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে যেভাবে হুমকি স্বরূপভাবে কথা বলছে, সেটির তীব্র প্রতিবাদ করা উচিত। যেটি ভাই বললেন, রাষ্ট্রদূতকে ডেকে কড়া জবাব দিতে হবে। এবং একই সাথে সাথে যারা ওই দেশে বসে, এই যে খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে, তাকে যে এরকম কথা বলতে দেয়া হচ্ছে সেটারই ব্যাখ্যা চাওয়া উচিত। আমরা দেখেছি গত কয়েকটি গণমাধ্যমে আমরা দেখেছি যে এই খুনি হাসিনা সরকার তার নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন, তাকে উস্কে দিচ্ছেন। এই পুরো ঘটনা, প্রত্যেকটি ঘটনাকে বিচার করতে হবে। এবং একই সাথে সাথে আমরা দেখেছি যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তো বলেছেন যে বিবৃতি দিলে দুই দেশের সম্পর্কের ঘাটতি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে। সেটা কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এর মধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন প্রণয় ভার্মাকে। উনি যেদিন দিয়েছেন তারপরের দিনই কিন্তু ওই যে কংগ্রেসের যে নেতা তার স্টেটমেন্টটা তারপরের দিনই কিন্তু হয়েছে। সুতরাং আমরা সার্বিকভাবে খুবই শঙ্কিত, খুবই ক্ষুব্ধ, এবং একই সাথে আমরা মনে করছি এটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানবে। এবং ভবিষ্যতে এরকম যেন এই ধরনের কথাবার্তা আর যেন আমাদের দেশের মানুষ কোনোভাবেই নিবে না, আমাদের স্বাধীনতার উপর পড়বে। সুতরাং আমাদের সরকারকে সজাগ থাকতে হবে এবং যারা অন্তর্বর্তীকালীন এই মন্ত্রিসভা রয়েছে তাদেরকে আরও বেশি কঠোর হতে হবে। শুধু ষড়যন্ত্র বিদেশ থেকে হচ্ছে না, দেশ থেকে হচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে যেটি আমরা নোটিস করতে চাই, সরকারের একজন মন্ত্রী তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনীতি কীভাবে উন্মুক্ত করতে হয় এই বিষয়ে তিনি বলেছেন, পরে অবশ্যই তিনি দুঃখ প্রকাশ করেছেন। সুতরাং সার্বিকভাবে প্রত্যেককে, বাংলাদেশের জনগণকে, ছাত্র সমাজকে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে যেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এবং বিশেষ করে গত এক যুগের বেশি সময় ধরে এই দেশের গণমানুষের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি, একই সাথে সাথে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রাম করছি, এই আন্দোলন সংগ্রামকে যেন কোনোভাবে বাধাগ্রস্ত করতে কেউ না পারে সেই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এবং এটি গণমাধ্যম কর্মী, দেশের মানুষ, সুশীল সমাজ, শিক্ষক, রাজনীতিবিদ এবং বিশেষ করে ছাত্র সমাজকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়ে। ইসমাইল সম্রাট, আমি আবারও আমাদের মূল আলোচনায় ফিরে আসি, আমাদের হাতে সময় কম। সেটি হচ্ছে যে আপনারা সরকারকে কিভাবে সহযোগিতা করবেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এবং আপনাদের কোনো রূপরেখা আছে কিনা যে আপনারা আসলে কোন কোন জায়গায় কাজ করতে চান, কোন কোন জায়গায় দাঁড়িয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ যেমন দিবেন, তেমনি আপনাদের তো একটা বেসিক জায়গা তো এখনো রয়ে গেছে, পড়াশোনার টেবিল। তো এর পাশাপাশি আপনাদের রূপরেখা বা পরিকল্পনাগুলো কি, সেটা যদি ছোট করে বলতেন। জি, সেটা আমি বলছি। তার আগে আমি একটু ভারতের বিষয়টা নিয়ে আপনাকে লাস্ট একটা কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, নাসির ভাই যেটা বলেছে আমি সেটার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা বিচলিত, কিন্তু আমরা শঙ্কিত নয়, নিঃসন্দেহে। কারণ আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেশপ্রেমিক, এদেশের ছাত্র এবং যুব সমাজ দেশপ্রেমিক। সুতরাং ভারত যদি বাংলাদেশে কোনো অস্থিতিশীল, আমি আবারও বলছি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে ভারতের 7 সিস্টার কিন্তু তারা হারাবে, অক্ষত থাকবে না। সেই জায়গা থেকে ভারত সেটা করবে না। হয়তো ইন্টেনশনালি তারা আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য যা করতেছে আমার কাছে তাই মনে হচ্ছে, কিন্তু সার্বভৌমত্বের দিক থেকে ভারত এই দুঃসাহস করবে না। কেন? তারা তাদের 7 সিস্টারকে চায়। সুতরাং বাংলাদেশের সাথে যদি তারা সরাসরি কোনো ক্লাসে যায় তাহলে ভারতেরও অনেক হিসাব নিকাশ আছে। তো এই জায়গাগুলো আমরা মোটেই আমরা শঙ্কিত নয়। আমরা মনে করি যে ভারত আমাদের উপর হস্তক্ষেপ করবে, আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে, আমরা বসে থাকবো, ব্যাপারটা এমন না।
ভারতেরও একটা আন্তর্জাতিক, আপনি দেখুন এখন কিন্তু দুইটা দেশ, একটা দেশের সাথে যদি একটা দেশের সংঘর্ষ হয়, আন্তর্জাতিক সাপোর্ট খুব বড় জিনিস। আমি বলবো সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে পুরো বিশ্বের সাপোর্ট আছে। সুতরাং ভারত যা তা বলে যাবে, এগুলো আসলে ভারতের ওই যুদ্ধ পরিস্থিতির জন্য না, এগুলো হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগকে ইন্টেনশন করে, অর্থাৎ এই যে পরিস্থিতি আওয়ামী লীগকে তারা আবার পুনঃপ্রতিষ্ঠান করার জন্য, হাসিনাকে আবার, এগুলো হচ্ছে এগুলোই জাস্ট আমার কাছে যেটা মনে হয়, কারণ তারা সেই ভুল করবে না। তো সুতরাং এখানে আমরা কোনোভাবেই শঙ্কিত নয়, আমরা মোকাবেলা করব। তারা যদি আমাদের সরাসরি ওপেন থ্রেট করে, আমরা মনে করবো আমরা মোকাবেলা করব। আমার মূল যে প্রশ্নটি ছিল, যে ছোট করে একটু বলতে আমরা শেষ করব, যে কোন কোন জায়গায় আপনারা কাজ করতে চান, এরকম কোনো রূপরেখা বা কোনো পথনকশা আপনারা করেছেন কিনা? যেহেতু সব সেক্টরে তো আপনারা কাজ করতে পারবেন না, খুব স্বাভাবিক, আপনাদের মূল জায়গাটা রয়ে গেছে এখনো পড়াশোনা টেবিলটি বা বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল। সরকারকে জাতীয় ক্ষেত্রে কোন কোন জায়গায় সহযোগিতা করতে চান এবং আপনারা নিজেরা কি ধরনের পরিকল্পনা করছেন? দেখেন, আমাদের পরিকল্পনাটা হচ্ছে বাংলাদেশের একটা আমূল সংস্কার। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সরকারকে সহযোগিতা করছি। দেখেন, ট্রাফিক শৃঙ্খলার ক্ষেত্রে বাংলাদেশের যে জ্যামজটের যে সমস্যা, বাংলাদেশের যে শিক্ষানীতি, বাংলাদেশের যে শিক্ষকদের যেই ব্যবস্থা, ছাত্র সংসদগুলোকে, অর্থাৎ প্রকৃত অর্থে জনবান্ধব একটা দেশপ্রেমিক এই ছাত্র এবং যুব সমাজ গড়ে তোলার জন্য আমরা সরকারের সাথে খুব আন্তরিকভাবে কাজ করতেছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশে একটা দেশপ্রেমিক শক্তি গড়ে উঠুক এবং সেটা তরুণদের মধ্য থেকে, যুবকদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে বেরিয়ে আসুক। তো এটার জন্য আমরা সরকারকে বলেছি যে উন্মুক্তভাবে বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র সংসদটা দেওয়া হয়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন করেও ছাত্র প্রতিনিধি আসে, তাহলে আপনি দেখেন অনেক নেতা কিন্তু বেরিয়ে আসবে। নাসির, কিছু বলা আছে ছোট করে 10 সেকেন্ডে? না, আমরা যেটি বলছি সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা বিশ্বাস করি, আমরা তো দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করছি, সে আন্দোলন সংগ্রাম সহ আবার যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, সার্বিকভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমি বিশ্বাস করব, আমরা খুব প্রত্যাশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুস্থ নির্বাচন, জনগণের সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করবে, আমরা বিশ্বাস করি। 10 সেকেন্ডের মধ্যে আত্মশুদ্ধির দরকার আছে। আমি শুধু পলিটিশিয়ানদেরকে বলবো রাষ্ট্রের কাছে দাবি চাইবো, কিন্তু আমার নিজের কোনো পরিবর্তন হবে না, সেটি হবে না। আপনি যে প্রশ্নপত্র ফাঁসের কথা আমরা বললাম না, আমাদের এই দেশে 4th শ্রেণীর প্রশ্ন ফাঁস হয়েছে, সেই প্রশ্নটা তো আমরাই গিয়ে আমাদের সন্তানদের হাতে তুলে দিয়েছি। সেই অভিভাবক যদি পরিবর্তন না হয়, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে একটা কালচার হচ্ছে ব্লেম গেম, সমস্ত ব্যর্থতা অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া। সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং যে বিজয়টা এসেছে, প্রতিহিংসার জায়গাটা যদি আপনার মনের মধ্যে রাখেন, তাহলে এই পরিবর্তনটা আসলে কাঙ্ক্ষিত পরিবর্তন হবে না। এই জায়গাটা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, ধন্যবাদ ইসমাইল সম্রাট এবং শরীফুজ্জামান শরীফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, শেষ করছি, এই ছিল আমাদের আজকের আলোচনা। নিশ্চয়ই এই আলোচনা চলতে থাকবে আরও অনেক দিন। অবশ্যই বাংলাদেশকে একটা পরিশুদ্ধ সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। ভালো থাকুন, শুভরাত্রি।